বাড়িতে এসেছি নারায়ণ পুজোর জন্য, আমাদের ডেকেছিল। আহ একটু আমিও শাঁখ বাজিয়ে নিলাম, তাতে আইসিতারও তখন ঘন্টা বাজাচ্ছিল, ভাবলাম আমিও শাঁখটা বাজাই। এই নারায়ণ পুজোর ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই, তাই জন্য আজকে ঈশিতার কাছে এসেছি। ঈশিতা, তুমি আমার কাছে প্রথম এসেছিলে রেইকি শিখতে। তো রেইকি শিখতে কেন এসেছিলে? রেকি শিখতে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমার ছেলের জন্য। আচ্ছা, মানে আমার ছেলেকে সুস্থ করার জন্যেই আমার রেকি শেখা। মানে ছেলে যে তোমার অসুস্থ ছিল, কি কি অসুস্থতাটা আমি এখানে জানতে চাইছিলাম, কারণ আমি সবই জানি। তো তার জন্য তো তুমি চিকিৎসার কোনো ত্রুটি রাখো না, কোনো ত্রুটি ছিল না। চিকিৎসা মানে কি বলবো, মানে আমাদের দেশে যত ভালো ভালো ডক্টরস এবং বাইরেও আমি তাকে নিয়ে গেছি, কিন্তু আমি সেইভাবে সত্যি কথা বলতে কোনো উপকার আমি পাইনি। আচ্ছা, তুমি যখন শুনলে যে রেইকি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া ছিল না, তুমি আমাকে বললে, তো তোমার একটা আতঙ্ক এসেছিল, কেউ তোমাকে, তোমার মানে প্রিয়জন কেউ তোমাকে বলেছিল রেইকি শিখতে, তো তুমি একটু টেনশনের মধ্যে ছিলে যে রেইকি। মানে টেনশন বলতে মানে বেশ ভালো রকম টেনশন ছিল। মানে আমার তখন সত্যি কথা বলতে আমি মানে চিন্তা করছি, আমি তো যে জিনিসটা জীবনে কোনোদিন শুনিনি, আমি সেটা কিভাবে শিখবো এবং সেটা দিয়েই বা আমার কি উপকার হবে বা আমার ছেলেরই বা কি উপকার হবে। স্বাভাবিক, যেখানে এত বড় ডাক্তার, এত কিছু হয়েছে, তারা কেউ কোনো কিছু আমার সমাধান করে উঠতে পারেনি। আমি ভাবছি যে আমার শুধুমাত্র রেইকি করলেই আমার সব শেখা হয়ে যাবে বা আমার ছেলে ঠিক হয়ে যাবে। তো সেই দুশ্চিন্তাতেই আমি কিন্তু অনেক রাত ঘুমোতে পারিনি। আমি বলি, রেইকি তো অনেকেই জানে, অনেকে রেইকি সম্বন্ধে আজকাল জানছে। তো রেইকিতে যেটা আমি একটা কথা বলি, এটা অনেকটাই নির্ভর করে পার্সন টু পার্সন, তার কার শরীরের ধরন কিরকম, যেমন আমরা বলি ধরন। তো তোমার রেইকি শেখার পরে তোমার ছেলের ওপরে এফেক্টটা কতদিনে বুঝতে পারলে? ছেলের জন্য আমি যেহেতু রেইকি শিখেছি, তো প্রথমে আমি বলবো যে আমার নিজের পরিবর্তন হয়েছে। আচ্ছা, মানে আমি একটা সময় আমি জানি যে মানে আমি প্রচন্ড বদরাগী ছিলাম, মানে অস্বাভাবিক বদরাগী। মানে এমনিতে আমি খুব ঠান্ডা মানুষ, একদম ঠিকঠাক, কিন্তু যদি আমি কোনো কারণে ক্ষেপে গেলাম বা কোনো একটা প্রবলেমে হয়তো দেখা গেল মানে কেউ হয়তো এমন ইরিটেট করলো আমাকে, আমি হয়তো এমন একটা রিয়াক্ট করলাম, সেটা মারাত্মক আকার ধারণ করলো, এরকম হতো। আর সেই সময় গায়ে আমার পাশবিক একটা শক্তি আসতো। তো তারপরে মানে এটাতে কি হলো, আমার সংসারেও অশান্তি শুরু হলো। মানে আমি নিজে বুঝতে পারতাম, পরে যখন আমি এই ভুলটাকে রিয়েলাইজ করতাম, তখন চিন্তা করতাম যে কেন আমি করি এগুলো, এটা তো আমার করাটা ঠিক হচ্ছে না। করার পরে তোমার ঠিক হলো? মানে ফার্স্ট কিন্তু আমি নিজে উপকার পেয়েছি। কতদিনে তুমি বুঝতে পারলে? সেটা কিন্তু আমি কি বলবো, মানে আপনার কাছে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি যখন আমার ঘরে ঠাকুরকে নিত্য সেবা দিতে থাকি, তখন দেখছি যে আমার মাইন্ড ভীষণ রকম কনসেন্ট্রেট হচ্ছে। এইটা আমি ফার্স্ট আমাকে মানে আমার নিজের ওপরে আমি এটা খেয়াল করতে পারলাম, যেটা কিন্তু আগে আমি করতে পারতাম না। আজকের দিনে কি আমাকে ডেকেছো, আমাকেও ডেকেছো, মোনালিসাকেও ডেকেছো, কারণ মোনালিসা তোমার হয়ে ডেকেছিল, আর তুমিও তোমার ডেকেছিলে মোনালিসাকে, আমি তোমার ছেলের হয়ে ডেকেছিলাম। এই যে তুমি সম্পূর্ণ সুস্থ তোমার ছেলের কথাটা বললে, এটাতে যেমন আমি তোমাকে রেইকি শিখিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, আর তোমাকে পাস্ট লাইফ দেখিয়ে যে তুমি তোমার পাস্ট কর্ম ফলটাও বুঝতে পারলে, আমরা তোমার ছেলে পাস্ট কর্ম ফলটাও বুঝতে, এগুলো যে সত্যি সত্যি কাজ হয়, সেটা এখানে প্রমাণ হলো তোমার বাড়ির। হ্যাঁ, এইটাই বলবো ম্যাম, যে সত্যি কথা, কর্ম কিন্তু মানুষকে ভোগ করতেই হয়। সে ভালো কর্ম হোক, খারাপ কর্ম হোক, কর্মকে ভোগ করতেই হবে। সে কি বলবো, মানে সেটা যখনই হোক, মানুষের জীবদ্দশাতে কর্মকে ভোগ করতেই হবে।
মানে সেটা হচ্ছে যে আমরা যখন ভাবি এই পুজো পাঠ করে নিলাম, এই যজ্ঞ করে নিলাম, এই নিজের আমি যা যা অন্যায় করেছি সবগুলোকে ধরে না, এসে সেটা পরিষ্কার কিন্তু করবো, নয়, সেটা কিন্তু নয়, সেটা একেবারেই সেই নিজের কর্মফলটা যেটা অন্যায় করেছি আমাকে নিজেকে সেটাকে হ্যাঁ, নিজেকেই সেটা রেকটিফাই করতে হয়, নিজেকেই সেটা পরিষ্কার করতে হয়, সবটাই কিন্তু নিজেকেই করতে হয়। নিজের কর্মফল কিন্তু কোনো পুজো আর্চা দিয়ে বা তীর্থযাত্রা করে কিন্তু নিজের কর্মফল কিন্তু ঠিক করা যায় না। এটা খুব ভালো কথা বলেছে যে কোথায় গেলাম, কুম্ভ মেলায় গিয়ে স্নান করে চলে এলাম, এটা তাহলে তো প্রতি 6 বছর 12 বছর অন্তর অন্তর যা ইচ্ছে করে যায়, স্নান করলেই আমার সমস্ত পাপ ধুয়ে গেল, না, এটা হয় না। আজকে ছোট্ট একটা আমাদের কথোপকথনের মধ্যে অনেক কিছুই বুঝলাম, কিন্তু ছোট্ট বলছি ঘটনাটা, কিন্তু এখানে রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টের কোনো তুলনা হয় না। একটা মা তার ছেলের জন্য যেভাবে যুদ্ধ করে চলেছিল, কলকাতার বাইরে কোথাও কোনো ডাক্তারের কোনো অভাব রাখেনি ছেলেকে সুস্থ করার জন্য, সেখানে নিশ্চয়ই ডাক্তারের ওষুধও চলছিল সঙ্গে সঙ্গে, তার সঙ্গে রেকি, এঞ্জেল এবং তার সাথে যখন আমাদের এই ফার্স্ট লাইট দেখা হলো, সব মিলে ওষুধও আস্তে আস্তে কমেছে নিশ্চয়ই। ওষুধ এখন নেই বললেই চলে, মানে একদম মানে নামমাত্র, মানে যেটা কিনা একদম বেসিকটা যেটা ওইটুকুনি আছে। খেতে হতো আগে ও অ্যাকচুয়ালি প্রচুর ওষুধ খেয়েছে, মানে যেটা কিন্তু আলটিমেটলি পরে আমরা জানতে পেরেছি মানে এটা টোটালি ওষুধের ব্যাড এফেক্টের জন্য আমার ছেলের আজ এই অবস্থা হয়েছিল। ঠিক সময় তাহলে কোনো একজন শুভাকাঙ্ক্ষী ওকে রেকির কথা বলেছিল, সেই রেকিতেও সুস্থ হয়েছে এবং ফার্স্ট লাইফে গিয়ে তার রেকির কাছে আমি রেকি এবং আমার গুরুমা সুপ্রিয়া ম্যাম, তার কাছে মানে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে আজ আমি যে জায়গাতে এসে পৌঁছেছি আমার ছেলেকে নিয়ে, বা আমার ছেলের ভবিষ্যৎকে আমি যেভাবে দেখতে চাইছি সেই জায়গাটা আমি চিন্তা করার মতন জায়গাতে এসে পৌঁছেছি, তার জন্য কিন্তু একমাত্র আমার রেকি, আমার গুরুমা, মানে এনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও আর কিছু করতে একটা কথা বলি, তুমি আমাকে বলছো ঠিকই, কিন্তু শিখিয়েছি তো আমি অনেককে, কিন্তু ধৈর্যটা তো যে শিখিয়েছি তাকেও রাখতে, তুমি তো প্রচুর ধৈর্য দেখিয়েছো, তুমি মা হিসেবে ভগবান আমাকে দিয়েছেন ধৈর্য করেছো ছেলের জন্য, সেটাও তো ইউনিভার্স দেখছে, তারও তো একটা গিফট পেতে হবে না, যে গিফটটা পেয়েছো। ভালো থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে, সবাইকে নিয়ে। আপনাদের সবাইকে একটা সুন্দর গল্প অভিজ্ঞতা শোনালাম, আপনারা সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, যদি মনে হয় সংসারে শান্তি আনার জন্য, তখন কিন্তু রেকিটা শিখে একবার দেখতে পারেন, হয়তো আপনারও ভালো হবে, আপনার বাড়িরও ভালো হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।